আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলে রাব্বি। আজ অধ্যায় 4, লক্ষ্যসমূহকে কাজে লাগান। চলুন শুরু করি। আশা করছি পুরো অডিওকে সাথেই থাকবেন। আমাদের ধর্মগ্রন্থ মতে স্বপ্ন আর লক্ষ্যের অভাবে আমরা ধ্বংস হয়ে যাই। খুবই সত্যি কথা, এর বিপরীতেও সত্য। স্বপ্ন আমাদেরকে অদ্ভুতপূর্ণভাবে বদলে দেয়। আপনার লক্ষ্যকে আপনার কাজ করার সুযোগ দিন। আগে আপনি দেখছেন কীভাবে লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হয়, এখন আপনি দেখবেন লক্ষ্যগুলো কীভাবে কাজে লাগাতে হয়। খেয়াল করুন, লক্ষ্য নির্ধারণের আগের মানুষ আর পরের মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। সত্যিকারের লক্ষ্য আপনার প্রতিটি কাজে প্রভাবিত করবে, আপনাকে সঙ্গ দেবে, আপনার সব কিছু বদলে দেবে। কারণ তখন যা কিছুই করুন না কেন সব কিছুর সাথে এটি সম্পৃক্ত। তবে একে কাজে লাগাতে জানতে হবে। একবার একজনকে তার এক মাসের লক্ষ্য নিয়ে জিজ্ঞেস করছিলাম। তিনি উত্তর দিয়েছিলেন, কোনোরকম বাসার বিলগুলো পরিশোধ করতে টাকার জোগান নিশ্চিত করতে চায়। আমি বলছি না যে এ কোনো লক্ষ্য হতে পারে না, তবে এটা ভালো কোনো লক্ষ্য নয়। আমি কখনো এমন লক্ষ্য নির্ধারণ করব না। তাই উঁচু কোনো লক্ষ্য নির্ধারণ করুন, যাতে আপনি নিজেকে তৈরি করতে পারেন, নিজেকে উন্নত করতে পারেন, যাতে আপনি এই লক্ষ্যের কথা ভেবে রোমাঞ্চিত হতে পারেন। তবে লক্ষ্য যেন এত উঁচু না হয়ে যায় যে আপনি পৌঁছানোর আগেই হতাশ হয়ে পড়লেন। লক্ষ্যের আসল উদ্দেশ্য লক্ষ্য পূরণ করা কিন্তু মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে তৈরি হতে বাধ্য করা। ব্যাখ্যা করলে বিষয়টি পরিষ্কার হবে। লাখপতি হলে বড় পাওয়া কি হবে? অর্থ? আমি তা মনে করি না। সবচেয়ে বড় পাওয়া হবে দক্ষতা, জ্ঞান, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ, যা আপনি লাখপতি হয়ে গিয়ে অর্জন করছেন। আপনার ভেতরের গুণগুলোই আপনাকে লাখপতি হতে সাহস আর ইচ্ছাশক্তির যোগান দিয়েছে। লাখপতি হতে যেসব গুণ প্রয়োজন সেগুলো অনুপস্থিত এমন কাউকে লাখ টাকা দিয়ে দেখুন, সে তা হারিয়ে ফেলবে। একজন সত্যিকারের লাখপতির কাছ থেকে তার অর্থ নিয়ে নিন, সে আবার লাখপতি হতে পারবে, কারণ তার সেই গুণাবলী রয়েছে। একজন লাখপতির মূল্যবান জিনিস তার অর্থ নয়, তার লাখপতি হওয়ার ওঠার সংগ্রাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, স্বপ্নগুলো পূরণ করতে হলে আমাকে কেমন ধরনের মানুষ হয়ে উঠতে হবে? আপনার ডায়েরিতে এই সম্পর্কে কিছু লিখে ফেলুন। কোন কোন দক্ষতা অর্জন করতে হবে তাও লিখুন। এর উত্তরে নিজের দক্ষতা বাড়তে আরেকটি লক্ষ্য পেয়ে যাবেন। স্মরণ রাখবেন, অর্থ কখনো দক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমি প্রায় আমার জীবনের দিকে তাকিয়ে দেখি, চিন্তা করি, যা চেয়েছি তাই তো পেয়েছি, কিন্তু এর জন্য যেমন হওয়া প্রয়োজন ছিল ঠিক তেমন হতে পেরেছি কি? যদি আমি অনেক অলস হতাম, শিখতে, পড়তে আর উন্নতি করতে না চাইতাম, তাহলে কি এসব পেতাম? আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, আমার হয় নিজেকে নয় চাওয়াগুলোকে পরিবর্তন করতে হয়েছে। অতি উৎসাহী হয়ে উঠবেন না। প্রথমবার লক্ষ্য নির্ধারণ করতে গেলে অনেকেই বিভ্রান্ত হয় অথবা অতি উৎসাহী হয়ে পড়ে। এ হওয়া স্বাভাবিক। আপনি আপনাকে শান্ত হতে পরামর্শ দেই। যদি প্রস্তুত না থাকেন তো নিজেকে প্রস্তুত করুন। আপনার সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যাতে করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আপনার স্বপ্ন আর সক্ষমতা ভারসাম্যপূর্ণ, এটাই লক্ষ্য নির্ধারণের জাদু। এর জন্য যত বেশি কাজ করবেন তত বেশি সুযোগ আপনার কাছে আসবে। প্রতিটি সুযোগ পূর্বের অমীমাংসিত সমস্যার সমাধান নিয়ে আসবে। তাই শুরু করতে ভয় পাবেন না। এটি আপনাকে কল্পনা থেকে দূরে নিয়ে যাবে। 25 বছর আগের আমি যে মানুষটি ছিলাম, আজকে এখন আমার কাছে তাকে অপরিচিত লাগে। আমি সেই আগের মানুষটি নেই, বদলে গেছি। আপনিও বদলে যাবেন। বেশিরভাগ মানুষ অতীতের ব্যর্থতাকে ভয় পায়, সামনে এগোতে পারে না। তারা অতীতের ভারী বোঝা বহন করতে থাকে। সময়ের সাথে সাথে যা আরও ভারী হয়ে ওঠে। অতীতকে বদলানো যায় না, তবে ভবিষ্যৎকে বদলে দেওয়া যায়। গতকালের আপনি আর আজকের আপনি একরকম নন। পরিবর্তন হচ্ছেন আপনি, সারা জীবন ধরেই হবেন। পরিবর্তনে একমাত্র সত্য। নিজেকে একটি সুযোগ দিয়ে দেখুন, আপনিও পরিবর্তন হয়ে হতে পারবেন। দক্ষতা ধীরে ধীরে উন্নত হতে থাকে। সময়ের সাথে সাথে আপনার সম্ভাবনা আর সামর্থ্য প্রকাশিত হবে। ফলে এক সময় যা অর্জন করা অসম্ভব মনে হতো তাও সহজ হয়ে আসবে। আপনি নিজের ভেতর নতুন সত্তা নিজেকে আবিষ্কার করবেন। লক্ষ্য কেন এত গুরুত্বপূর্ণ? এটি কিভাবে বাস্তবতা নির্মাণ করে আমি নিজেও তা পুরোপুরি জানি না। আমার কাছে রহস্যপূর্ণ। আমি কেবল বলতে পারি এই কার্যকারিতা সম্পর্কে। ব্যাপারটি নিজেই অনুভব করুন। সম্ভব সবকিছু অর্জনের জন্য নিজেকে একটি সুযোগ দিন। চাওয়া ধর্মগ্রন্থে জিজ্ঞেস করার কথা বলা হয়েছে, এর মানে কি?
এর মানে হলো যা চান তা যদি তীব্রভাবে চান তবে আপনি তাই পাবেন। ঠিক সেই বিষয়গুলোই আপনার দিকে ধাবিত হবে। চাওয়া পাওয়া আরম্ভ হয় জিজ্ঞাসার মাধ্যমে। এটা সুইচ অন করার মতো। আপনি যখন বাতাস চান তখন ফ্যানের সুইচটি অন করেন, ফ্যান চালু হয়, আপনি বাতাস পান। বিষয়টি তেমনই একটি ব্যাপার। আগেই বলছি এটা কিভাবে কাজ করে তা আমি জানি না, তবে ব্যাপারটি কাজ করে তা নিশ্চিত। এমন অনেক বিষয় আছে যেগুলো আপনার না জানা সত্ত্বেও কাজ করে যাচ্ছে। অনেকেই শুরুতে শুরু করতে পারে না, কারণ তারা কেবল চিন্তা করে সময় কাটায়, আর কেউ কেউ সেই সময় ফলের স্বাদ উপভোগ করেন। তাই জিজ্ঞেস করুন। কিছু পেতে হলে আপনাকে প্রথমে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, তারা বাকি সব কিছু স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। আপনাকে এমন একজন হতে হবে যে খুব প্রশ্ন করতে পারে, অবশ্যই যুক্তিসঙ্গত এবং আপনার আকাঙ্ক্ষা সম্পর্কিত প্রশ্ন হতে হবে। কোনো কিছু অর্জন, ফলাফল বা প্রাপ্তি হলো সাগরের জলের মতো। প্রচুর জল আছে, সাফল্যের যোগান কম নয়। তাহলে সমস্যা কি? সমস্যা হলো বেশিরভাগ মানুষ সমুদ্রের কাছে যায় একটি চা চামচ নিয়ে। কল্পনা করুন আপনি সাগর থেকে একটি চা চামচে করে পানি আনতে যাচ্ছেন। অদ্ভুত, তাই না? আপনি যত বড় পাত্র নিয়ে যান না কেন, সমুদ্র আপনাকে ফেরাবে না। তাই যত বড় পাত্র নেওয়া যায় তত ভালো, তাই নয় কি? চাওয়া বা জিজ্ঞাসা সম্পর্কে আরও দুটি বিষয় রয়েছে। প্রথমত, বুদ্ধিদীপ্তভাবে চাইতে হবে, স্পষ্টভাবে চাইতে হবে। কত বড়, কখন, কোন মডেল, কি রং, সব স্পষ্ট হতে হবে। তাহলে আপনার আকাঙ্ক্ষা বা চাওয়াটি চুম্বকের মতো কাজ করবে। দ্বিতীয়ত, বিশ্বাসের সাথে চাইতে হবে। বাচ্চাদের মতো বিশ্বাস নিয়ে চাইতে হবে। বাচ্চা যেমন সবকিছুই বিশ্বাস করে, ঠিক তেমন সন্দেহ পোষণ করা যাবে না। আমরা এখন প্রায় সবাই সন্দেহ পোষণ করি। বাচ্চাদের সেই নিরস্কতা বা পবিত্রতা হারিয়ে ফেলেছি। আপনাদের লক্ষ্যে বিশ্বাস রাখুন। শিশুরা চিন্তা করে তারা সব কিছু করতে পারে, তারা সব কিছু জানতে চায়, প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তাদের কৌতূহল নিঃসন্দেহে এটি চমৎকার গুণ। আপনি তাদের মতো হতে পারলে এর চেয়ে ভালো কিছু আর হয় না। লক্ষ্যের সাথে সময় ব্যবস্থাপনার সামঞ্জস্য করুন। বর্তমানে সময় ব্যবস্থাপনা বেশ জনপ্রিয় একটি বিষয়। এটি নিয়ে চারদিকে বেশ আলোচনা হচ্ছে। আপনি কি করছেন? আপনি কি সময়কে সুষ্ঠুভাবে ব্যবহার করতে চান? একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সময়ের সদ্ব্যবহার সম্ভব নয়। লক্ষ্যকে নির্দিষ্ট করুন, কারণ লক্ষ্য সুদৃঢ় না হলে আপনি আপনার সময়কে কখনো সাধারণ গোছানো ব্যবস্থাপনার অধীনে আনতে পারবেন না। প্রাধান্য। বর্তমান সময়ে চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো ঋতু সংক্রান্ত জ্ঞান বা ধারণার অভাব। কৃষক যেমন ঋতুর সাথে তাল মিলিয়ে তার গুরুত্ব নির্ধারণ করে, কখন কোন ঋতুতে কোন ধরনের বীজ বপন করবে তা নির্ধারণ করে, আমরা তেমন করে আমাদের কাজগুলোকে ভাগ করতে পারছি না। সামনে যা আসছে তাই করছি, সমাজের অন্তত স্রোতের সাথে বয়েই চলছি। ফলে আমাদের গুরুত্বের বিষয়গুলো ভারসাম্যহীন হয়ে পড়ছে। চলুন বিষয়টি ব্যাখ্যা করা যায়। একজন চাষির জন্য বসন্তকাল সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই সময় তাকে সকাল সন্ধ্যা খাটতে হয়, কারণ এই সময় হচ্ছে বীজ বপনের সময়। শীতকাল এলে তাকে এত কাজ করতে হয় না। জীবনের সময়গুলোকে এভাবে ভাগ করে ব্যবহার করা উচিত। কখনো কঠোর পরিশ্রম করতে হবে, কিংবা কখনো এত পরিশ্রমের দরকার নেই, একটু বিশ্রাম করতে হবে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ৯টা-৫টা বছরের পর বছর ধরে একইভাবে চলা সম্ভব, কিন্তু এতে অগ্রগতি ঘটে খুব ধীর গতিতে। অনেক সময় অগ্রগতি চেয়ে সমস্যা বেশি ঘটে। এখানে প্রাধান্যের বিষয়টি গুরুত্ব পায় না বলেই চক্রাকারে চলতে থাকে। এলোমেলো হাজারো কাজের মধ্যে সময়কে হারিয়ে যেতে দেবেন না। নিজের মৌসুমের দিকে মনোযোগ দিন, নতুবা আপনি হেরে যাবেন। ক্ষ ও গৌণ। কোন বিষয়গুলিকে গুরুত্ব দেবেন তা যদি নির্দিষ্ট করতে চান, তো জীবনের মুখ্য বিষয়গুলোকে গৌণ বিষয়গুলো থেকে বাদ দিন। আবারও বলছি, আপনার জীবনের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা জানতে এবং সেগুলোতে উন্নতি করতে অপ্রধান বিষয়গুলো থেকে প্রধান প্রধান বিষয় আলাদা করুন। নিজেকে প্রশ্ন করুন, কখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা কি অতি গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ? এটা কি মুখ্য নাকি গৌণ? এর মাধ্যমে আপনি কম গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কম সময় দিতে পারবেন। পণ্য বিক্রয়ের বেলায় আমরা একটি নির্দিষ্ট সময়ের উপর গুরুত্ব দিই। এই সময় আমরা সর্বোচ্চ প্রত্যাশা নিয়ে কাজ করি। প্রত্যাশা অর্জনের উপর সময় দেওয়া উচিত একটি গৌণ কাজ। দেখবেন বেশিরভাগ ব্যবসায় সারা বছর কি বেশি বিক্রয় হয়, একটি নির্দিষ্ট সময়ে বেশি বিক্রি হয়। ঠিক তেমনই আমরাও সেই নির্দিষ্ট সময়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই। বেশিরভাগ বিক্রয়কর্মী পথ চলার চেয়ে গন্তব্যের দিকে
খেয়াল রাখে, ফলে আশানুরূপ ফলাফল পায় না। আপনি যদি রাস্তায় নেমে পথের দিকে না তাকিয়ে কেবল গন্তব্যের দিকে তাকিয়ে থাকেন, তো আপনি সেখানে পৌঁছতে পারবেন। এই জন্য বিক্রয় সংক্রান্ত কাজে একজন কর্মীকে শেখানো হয় কাছাকাছি এক বাজারে বিক্রয় বা ব্যবসা করতে না জানলে অন্য কোনো শহরে গিয়েও লাভ নেই। মুখ্য ও গৌণ ধারণার আরেকটি চমৎকার ব্যবহার আছে। সবসময় মনে রাখবেন, মুখ্য জিনিসের উপর কখনো কম সময় ব্যয় করা উচিত নয়। বিভ্রান্ত হওয়া খুব সহজ। বাবা মায়েরা টিভি দেখতে যত সময় ব্যয় করে, তার চেয়ে বহু কম সময় ব্যয় করে বাচ্চার সাথে খেলতে। একজন ব্যবস্থাপক বেশিরভাগ সময় ফর্ম পূরণে ব্যস্ত থাকে, কিন্তু তার কর্মচারীদের উৎসাহ দিতে অনেক কম সময় ব্যয় করে। এভাবে মানুষ মুখ্য ও গৌণ বিষয়গুলিকে গুলিয়ে ফেলে। একই কথা অর্থের বেলাও প্রযোজ্য। ক্ষুদ্র জিনিসে বেশি টাকা খরচ করা ঠিক নয়, তেমন বৃহৎ জিনিসে কম টাকা খরচ করা উচিত নয়। অনেকে দেহের খাদ্যের জন্য অর্থ ব্যয় করে, কিন্তু মনের আহারের জন্য ততটুকু করে না, বা করলে খুবই সামান্য। আপনি যদি অনুপ্রেরণামূলক বই কেনার চেয়ে চকলেটের পেছনে বেশি ব্যয় করেন, তাহলে আপনার দেহ ও মস্তিষ্কের সাথে কি হবে তা চিন্তা করে দেখুন। বলা বাহুল্য, দেহ যেমন মোটা হবে তেমনি মস্তিষ্ক। কিন্তু এই কাজটি কি বুদ্ধিমত্তার পরিচয় বহন করে? আর সময় অর্থের সদ্ব্যবহার করতে হলে আপনাকেও এর উপর গুরুত্ব দিতে হবে। মনোযোগ, ফোকাস। যে কোনো পেশাদার খেলোয়াড়দের কাছেই জানতে পারবেন মনোযোগের গুরুত্ব কতখানি। এক মুহূর্তের অমনোযোগ আপনাকে অন্য কারো পায়ের নিচে পিষে ফেলতে পারে। নিজের সাথে এমনটি হাতে দিবেন না। প্রতিটি কাজে সর্বোচ্চ মনোযোগ দিন। আপনার জীবনে এর গুরুত্ব সুদূর প্রসারী। মনকে অবাক হতে দিন। যখন অবাক হবেন, তখন আর কিছুই করবেন না। চাপমুক্ত থাকতে সৈকতে বেড়াতে যান বা পাহাড় থেকে ঘুরে আসুন। মোবাইলে বা কম্পিউটারে সমুদ্র বা পাহাড়ের ছবি দেখাই যথেষ্ট নয়। খোলা প্রকৃতির দামাল হাওয়াকে আপনার চুলগুলো ছুঁতে দিন, মনকে উঠতে দিন। দিবাস্বপ্ন দেখা ভালো, তবে এটা কেবল একটি নির্দিষ্ট সময়ে করুন। যে সময়টুকু আপনি এর জন্য বরাদ্দ করছেন, বাকি সময়ে মনোযোগ দিন। মনোযোগ বৃদ্ধি করতে হলে কাজ করার পাশাপাশি অবসরের দরকার আছে। অবসরে দূরে কোথাও বেরিয়ে আসুন। এতে নিজের মধ্যে পুনরায় সজীবতা অনুভব করবেন। বাস্তবতা, সবার শেষে যে জিনিসটি মনে রাখতে হবে তা হলো, আপনি যা কিছু চাইবেন তার সবকিছু পাবেন, এটা সত্য নয়। আমি জানি, তাহলে আপনাকে সব পেতে এতক্ষণ ধরে উদ্বুদ্ধ করছি কেন? আপনি কি দুই রকম কথা বলছি? আমি কি দুই রকম কথা বলছি? আপনি যা চান তা সব কেন পাবেন না? কারণ এটাই প্রকৃতির নিয়ম। হয়তো সে কখনো আপনার ফসল নষ্ট করে দিবে, ফসলের উপর বৃষ্টি ঝরাবে, কখনো জীবনের ঘুণপোকা জ্বালাতন করবে। আপনি হয়তো বা বলবেন এই অন্যায় নাও হতে পারে। যেহেতু আমরা কেউই প্রকৃতির পরিকল্পনার অংশ ছিলাম না, তাই একে মেনে নিতে হবে। তবে সুখবরও আছে। আমি যেভাবে বলছি সেভাবে করলে আপনি প্রয়োজনের অতিরিক্ত পাবেন। সবসময় যা চাইবেন তাই পাবেন তা নাও ঘটতে পারে, তবে তাতে কিছু যায় আসে না। আপনি যা পেয়েছেন তার জন্য নিজেকে ধন্যবাদ জানান। এতে করে আরও পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। লক্ষ্য, একটি নির্দিষ্ট লক্ষ্য। আপনি যখন এর দ্বারা অনুপ্রাণিত হবেন, যখন এই জন্য পরিশ্রম করবেন, একে বিশ্বাস করবেন, তখন কি হবে তার কোনো সীমা নেই। কেবল 90 দিনের জন্য এই পদ্ধতি অনুসরণ করে দেখুন। এটা হয়তো আমার জীবনে চেয়েও ভালোভাবে আপনার জীবনে কাজ করে। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য। দ্বিতীয় সূত্র, সুখ ও সমৃদ্ধি অর্জনের দ্বিতীয় সূত্র, জ্ঞান অর্জনের চেষ্টা করা। এরপর আসি চলছে দ্য 7 Steps ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের 5ম অধ্যায়, জ্ঞান অর্জনের উপায়। অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।